বাংলাদেশের রাজনীতির আকাশে কি নতুন কোনো চমক অপেক্ষা করছে, নাকি এমন কোনো পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে দেশ যা বিগত ৫৫ বছরের ইতিহাসেও কেউ কল্পনা করতে পারেনি? ৫ই আগস্টের পট পরিবর্তনের পর হিসেব নিকাশ আর আগের মতো নেই। যে দলটিকে একসময় আন্তর্জাতিক মহল এড়িয়ে চলত, আজ তাদের দরজায় লাইন ধরেছে বিশ্বের ক্ষমতাধর সব রাষ্ট্রের প্রতিনিধিরা। রাজনীতির মাঠে এমন দৃশ্য হয়তো এর আগে কোনো দিনও দেখা যায়নি। ভোটের মাঠে এখন লড়াইটার আওয়ামী লীগ বনাম বিএনপির নয়, বরং লড়াইটা হতে যাচ্ছে বিএনপি বনাম জামাত ইসলামের মধ্যে। আজকের ভিডিওতে আমরা দেখব আন্তর্জাতিক বিশ্বের গোপন সিগন্যাল যা আগামীর রাষ্ট্রনায়ক নির্ধারণ করবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। রাজনীতিতে জনমতই শেষ কথা। আচ্ছা, এই মুহূর্তে আপনি কোন জেলা বা কোন আসন থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আর আপনার এলাকায় আসন্ন নির্বাচনে ভোটের মাঠে কারা এগিয়ে আছে, ধানের শীষ, দাঁড়িপাল্লা নাকি হাত পাখা? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। প্রথমেই আসি আন্তর্জাতিক বিশ্বের দিকে। ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যাওয়ার সাথে সাথে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। গত ১৫ বছরে যাদেরকে বিভিন্ন নেতিবাচক ট্যাগ দিয়ে কোণঠাসা করে ডাকা হয়েছিল, আজ সেই বাংলাদেশ জামাত ইসলামের সাথেই বৈঠক করছেন বিশ্ব নেতারা। প্রশ্ন হলো, কারা এসেছে দেখা করতে? তালিকাটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। পাশ্চাত্যের প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের হাই কমিশনার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিরা জামাতের শীর্ষ নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যেই চীন সবসময় নির্দিষ্ট একটি দলের সাথে সম্পর্ক রাখত, সেই চীনের রাষ্ট্রদূত জামাতের অফিসে গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন। থামুন, এখানেই শেষ নয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, জাপান, অস্ট্রেলিয়া, এমনকি রাশিয়ার মতো পরাশক্তির প্রতিনিধিরাও জামাতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সেরেছেন। মুসলিম বিশ্বের কথা যদি বলি, সৌদি আরব, তুরস্ক, ইরান এবং পাকিস্তানের রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা জামাতের সাথে বৈঠক করেছেন, আগামী দিনের বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব এখন জামাতকে একটি মেজর পলিটিক্যাল ফোর্স বা প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে মেনে নিয়েছে। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে এ দলটির ফলাফল সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। আন্তর্জাতিক মহলের এই তোড়জোড় কি এমনি এমনি? একদমই না। মাঠের চিত্রও দিচ্ছে ভিন্ন বার্তা। গতকাল সিলেটে বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। দলটির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যাশা ছিল সিলেট অঞ্চল জনসমুদ্রে পরিণত হবে, কিন্তু বাস্তবতা কি হলো? ড্রোন শটে দেখা গেছে ভিন্ন চিত্র। মাঠের বিশাল অঙ্কই ছিল ফাঁকা। কানায় কানায় পরিপূর্ণ হওয়া তো দূরের কথা, স্থানীয় মানুষের উপস্থিতি ছিল হতাশাজনক। বিএনপির মতো একটি বড় দলের প্রধান নেতার সমাবেশে এমন উপস্থিতি দলটির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তার বিপরীতে গতকাল ঢাকায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জনসভার দিকে তাকান। পুরো এলাকা ছিল লোকারণ্য, তিল ধারণের ঠাঁই ছিল না। এই জনজোয়ার প্রমাণ করে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এখন নতুন কোনো শক্তির দিকে ঝুঁকছে। সিলেটের ফাঁকা মাঠ আর ঢাকায় জনসমুদ্র, এই দুই চিত্র পাশাপাশি রাখলে আগামী নির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নিতে পারে তা অনুমান করা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। রাজনীতিতে স্মার্টনেস এবং কথার ওজনের গুরুত্ব অপরিসীম, কিন্তু সিলেটের সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন কিছু মন্তব্য করেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে গেছে। তিনি তার বক্তব্যে জামাত ইসলামীকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করেছে, যা একজন শীর্ষ নেতার কাছ থেকে মানুষ কখনোই আশা করে না। একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বা আনপ্রফেশনাল বলে আখ্যা দিয়েছেন অনেকেই। তবে সব আলোচনা ছাপিয়ে ভাইরাল হয়েছে কিছুদিন আগে তারেক রহমানের ফ্লাইওভার নিয়ে একটি বক্তব্য। তিনি বলেছেন, ঢাকার ফ্লাইওভারগুলো নাকি অযথা টাকা নষ্ট করে বানানো হয়েছে। তার যুক্তি হলো, 10 থেকে 20% মানুষ ফ্লাইওভার ব্যবহার করে, আর বাকি মানুষগুলো নিচের রাস্তা দিয়ে চলাচল করে, তাই এগুলোর কি দরকার ছিল? ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, ম্যাক্সিমাম 20% মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। তারই অদ্ভুত যুক্তির পর সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে একদম ধুয়ে দিয়েছে। আসুন দেখি জনমানুষ এ বিষয়ে কি ভাবছে। ভাইরাল হওয়া ভিডিওতে মোহাম্মদ হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তি লিখেছেন, যেখানে ফ্লাইওভার নির্মাণের আগে শতভাগ মানুষ রাস্তা ব্যবহার করত, সেই রাস্তার ব্যস্ততা কমানোর জন্যই তো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। সেখানে 20% ট্রাফিক কমা মানে বিশাল ব্যাপার। তাহলে কি শতভাগ মানুষকেই ফ্লাইওভার ব্যবহার করতে হবে এবং রাস্তাগুলো কি বন্ধ করে দিতে হবে? আপনার কথায় আমি কোনো যুক্তি পাচ্ছি না।
উক্ত ভিডিওতে লিটন নামে এক ভদ্রলোক আক্ষেপ করে লিখেছেন, মনে করেছিলাম 16-17 বছর বিদেশে থাকার কারণে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, এখন দেখতাছি ঘুরে ফিরে সেই আগের দেমাকেই আছে। জয়নাল আবেদিন নামে একজন চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, মাঝে মধ্যে উত্তরা গাজীপুর মগবাজার গুলিস্তান ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে চলাচলের অনুরোধ রইল, ঢাকা চলাচলের স্বাদ মিটে যাবে। ও আপনারা তো আবার রাস্তা বন্ধ করে চলাচল করেন, আপনারা কি বুঝবেন সাধারণ মানুষের কষ্ট। দর্শক, তারেক রহমানের বক্তব্যের লজিক আসলে কোথায়? একটি রাস্তায় যদি 100টি গাড়ি চলে এবং ফ্লাইওভার হওয়ার পর যদি 20টি গাড়ি উপর দিয়ে যায়, তাহলে নিচের রাস্তায় তো চাপ কমলো, এটাই তো উন্নয়নের কনসেপ্ট। কিন্তু তারেক রহমানের মতো একজন নেতার মুখে এমন অপরিপক্ষ বক্তব্য শুনে সাধারণ মানুষ হতাশ হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন দেশের বাইরে থেকে তিনি দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষের এই ক্ষোভের কারণ শুধু ফ্লাইওভার নিয়ে মন্তব্য নয়। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও দলটির তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলের অভিযোগ মানুষের মন বিষিয়ে তুলেছে। অন্যদিকে জামাত ইসলামী তাদের কৌশলে আমূল পরিবর্তন এনেছে। তারা এখন অনেক বেশি সফট এবং স্মার্ট পলিটিক্স করছে। বন্যা দুর্গতদের সাহায্য থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্কারে তাদের গঠনমূলক প্রস্তাবনা মানুষের নজর কেড়েছে। সবচেয়ে বড় বিষয় হলো নৈতিকতা। আপনি যদি জামাতের একজন তৃণমূল বা ওয়ার্ড লেভেলের নেতার বক্তব্য শুনেন, সেখানে যে মার্জিত ভাষা এবং স্মার্টনেস থাকে, তার সাথে গতকাল তারেক রহমানের বক্তব্যের তুলনা করলেই আকাশ পাতাল তফাৎ পাওয়া যায়। মানুষকে এখন আর বোকা ভাবার সুযোগ নেই। মানুষ এখন স্মার্ট নেতা চায়, যারা লজিক দিয়ে কথা বলবে, ব্যক্তিগত আক্রোশ নিয়ে নয়। বাংলাদেশে এতদিন আমরা জানতাম প্রধান দল দুটি, আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত ইসলামী। একদিকে বিএনপির ঐতিহাসিক ভোট ব্যাংক থাকলেও তাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ড তাদেরকে জনবিচ্ছিন্ন করেছে। অন্যদিকে জামাত তাদের অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আধুনিক এবং গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করেছে। মানুষ এখন জামাতকে বিএনপির চেয়ে বেশি সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য বিকল্প হিসাবে ভাবতে শুরু করেছে। রাজনীতির মাঠ এখন সরগরম। আন্তর্জাতিক সমর্থন, জনসভার উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ার সেন্টিমেন্ট সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক নতুন পরিবর্তনের। 5ই আগস্টের পর যে স্বাধীনতার স্বাদ মানুষ পেয়েছে, তার সঠিক ব্যবহার কারা করতে পারবে? যারা ফ্লাইওভারের প্রয়োজন বুঝে না তারা, নাকি যারা স্মার্ট বাংলাদেশ গড়ার বাস্তবসম্মত পরিকল্পনা দিচ্ছে তারা? সিদ্ধান্ত আপনাদের হাতে। যারা ভিডিও শুরুতে কমেন্ট করতে ভুলে গিয়েছিলেন, তারা এখনই আমাদের জানিয়ে দিন আগামী দিনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।